অভিনয়টা আমি এইখান থেকে করি। যখনই আমি টেকনিক্যাল হব, আমি যখনই অভিনয়টা এইখান থেকে করব, তখন আমি একজন অভিনেতা হিসেবে মরে যাব। তখন আমি পয়সার জন্য অ্যাক্টিং করব। অভিনয়টা আমি এখনও এখান থেকে করি, এবং আমি যতদিন বেঁচে আছি, আমি যতদিন এইখান থেকে অভিনয়টা করতে পারবো আমি ততদিনই করব। যেদিন আমার মাথায় উঠে যাবে অ্যাক্টিং ছেড়ে দেবো আমি। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, সম্প্রতি চরকিতে মুক্তি পাওয়া আরাফাত মোহসেন নিধি পরিচালিত ওয়েব সিরিজ আতকায় আমরা দেখেছি অনেকগুলো ইন্টারেস্টিং চরিত্র। এর মধ্যে অন্যতম চুমকির ম্যানেজার গোগা। এই চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন গুণী অভিনেতা মুকুল সিরাজ। আজ তাকেই আমরা আমন্ত্রণ জানিয়েছি। চলুন প্রিয় এই অভিনেতার সঙ্গে গল্প করি। কেমন আছেন? সব সময় ভালো থাকি আমি। এবং এরকম মানুষকে যখন সামনে পাই তখন উপস্থাপক হিসেবে আমরাও সবসময় কিন্তু একদম ভালো থাকি। তবে আপনার কাছে একটু জানতে ইচ্ছে করছে যে 2024 সালে তো আপনি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন এবং হার্ট অ্যাটাক হয়েছিল আপনার। এখন কেমন আছেন? এতদিন ভুলেছিলাম, আপনি বলাতে এখন মনে পড়ছে। তাই তো, আমার তো হার্ট অ্যাটাক হয়েছে। একটা দুঃখ ভাব নিয়ে আসছি। কিন্তু যেটা হয়েছে, ওই সময়টাতে আমার একদম গুণী অভিনেত্রী হচ্ছে আমাদের নাদিয়া আপা, নাদিয়া, ও একদিন বলছিল যে মুকুল ভাই, তোমার একটা হার্ট আছে, সেটা আবার অ্যাটাক হয়, এটা ভাবতেই তো অবাক লাগছে। এই অসুস্থতার কারণে আমি একটা জিনিস ভালো টের পাইছি, যে ভালোবাসাটা না অসুস্থ হলে টের পাওয়া যায়। হ্যাঁ, সত্যি। ওই সময় এত মানুষ, এত আত্মীয় স্বজন, কলিগস, ওরা এত বেশি সাপোর্ট দিয়েছেন, মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন। হ্যাঁ, এটা আসলে আমাকে অনেক বেশি, আমার কাছে আমার নিজেরই মনে হয়েছে যে না, আমি বোধহয় এই ভালোবাসাটুকু অসুস্থ না হলে দেখতে পারতাম। হ্যাঁ, সত্যি। এবং সুস্থতা আসলে সবথেকে বড় নিয়ামত সৃষ্টিকর্তার। এটা আমরা আসলে অসুস্থ হলে বুঝতে পারি। এবং আপনি তো দীর্ঘদিন ধরে অভিনয় করে যাচ্ছেন, এখনো নিয়মিতভাবে অভিনয় করছেন এবং সমান এনার্জি নিয়ে, কিভাবে সম্ভব? এটা হচ্ছে যে আমি ওই যে অফ দ্য রেকর্ডে আপনাকে একটা কথা বলছিলাম যে অভিনয়টা তো নেশার মতো। হ্যাঁ, যখন বাইরে থাকি বা অন্য কাজে থাকি তখনও আমার হয়তো অসুস্থতা বোধ হয়, কিন্তু আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াই আমি সেটা মনে রাখি না বা মনে থাকে না আমার। আচ্ছা, এটা আমার ধারণা শুধু আমার না, যারা অ্যাক্টিংটা ভালোবাসেন, যারা অ্যাক্টিংটা এইখান থেকে করেন, তাদের সবারই বোধহয় এই ব্যাপারটা ঘটে। হ্যাঁ, সত্যি। এই একটা কমন ব্যাপার আমাদের, মানে শিল্প সাহিত্যের শাখায় যারা যারা আছেন সবাই মনে হয় একইভাবে ফিল করেন। এবার একটু আটকার প্রসঙ্গে তো চলে আসতেই চাই। দর্শক হিসেবে কি আসলে এই সিরিজটি আপনার দেখা হয়েছে? আপনি কতটা উপভোগ করেছেন? আপনার কেমন লেগেছে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে ওয়েব সিরিজে একটি লম্বা চরিত্র বোধহয় আতকাই আমার প্রথম। এর আগে আমি সিরিজগুলো করেছি, কিন্তু সেটা খুবই কম লেন্থের ক্যারেক্টারগুলো ছিল। প্রথম কথা হচ্ছে যে আতকার সাথে জড়িত হতে পেরে আমি নিধিকে প্রথম ধন্যবাদ দেব। এই কারণে যে প্রথম যখন নিধির সঙ্গে আতকা আমার আলাপ হয় আচ্ছা, আলাপ তো নিধির একদিন তো আমার কিন্তু পরপর 3 বার তার সঙ্গে আমার ডেট ক্ল্যাশ হয়েছে, এবং তারপর আমি বলেছি ভাই আমার মনে হয় আপনার সাথে আমার কাজটা হবে না, কারণ আমার একসঙ্গে 4-5টা দিন গ্যাপ সম্ভবত মানে খুব একটা থাকে না। আমি বলছি ভাই এইভাবে ডেট হলে আমার সঙ্গে মিলবে না। তো নিধি তখন একটা সুন্দর কথা বলছিল যে ভাই, আমি যেই ক্যারেক্টারে যাকে যাকে ভাবছি আমার তাকেই লাগবে। মানে হায়াত আঙ্কেল মানে হায়াত আঙ্কেলই, রোজিয়াপা মানে রোজিয়াপাই, মুকুল সিরাজ মানে আমাকে মুকুল সিরাজই লাগবে, আপনি ডেট ম্যানেজ করবেন। এই যে বলতে পারাটা, ওই যে অধিকার নিয়ে বলতে পারাটা, তখন আমার মনে হয়েছে যে যেভাবেই হোক ডেটটা আমরা মেলাবো, আমরা করব। স্ক্রিপ্টটা মজার। তারপরে যেদিন আমি ড্রেস রিহার্সালের জন্য গেছি, সেদিন আমি প্রথম নিধিকে দেখেছি। এর আগে কিন্তু ফোনে কথা হচ্ছে, এবং নিধির ওয়াইফকে দেখে মনে হচ্ছে এটা একটা গুড টিম, এখানে কাজ করতে হবে, এবং করেছি। আমার মনে হয় আমার ডিসিশনটা খুব ভালো ছিল। জি জি। এবং নিধির গল্পে একটু আসি। আরাফাত মোহসেন নিধি নির্মাতা হিসেবে তো আসলে এখন কাজ শুরু করেছেন, বেশ চমৎকারভাবে কাজ করছেন। তিনি তো অ্যাকচুয়ালি গানের মানুষ। তো তিনি যখন আপনাকে ব্রিফ দিতেন বা চরিত্রগুলো বুঝিয়ে দিতেন, তখন আসলে আপনার কি মনে হতো? তিনি কি বেশ স্ট্রিক্ট নাকি ভালোই রিল্যাক্সডই থাকতেন? না, আমি একটা জিনিস সবসময় কিন্তু খেয়াল করেছি, আপনি দেখবেন যে যারা নাচ থেকে অভিনয় আসেন, মেয়েদের ক্ষেত্রে বিশেষ, তাদের অ্যাক্টিং খুব ভালো হয়। আচ্ছা, কারণ তাদের বডি ল্যাঙ্গুয়েজ অনেক ক্লিয়ার থাকে, চোখের কাজ ভালো থাকে, তাদের অ্যাক্টিং ভালো হয়। কিন্তু গানের মানুষ ভালো ডিরেক্টর হয়, আমি নিধিরে দেখে প্রথম বুঝছি। সে ঠান্ডা মানুষ, সে হচ্ছে আপনাকে যখন বলছে এই ক্যারেক্টারটা, তখন সে ইমপ্লিমেন্ট করে দিতে পারছে আপনাকে। মুকুল ভাই আপনি কিন্তু এইরকম। উনি যখন আমাকে বোঝাতে পারছে, আমি যখন বুঝতে পারছি উনি আমাকে এটা চাচ্ছেন, আমি চেষ্টা করছি। উনি হয়তো 100 চাচ্ছেন, আমি 100 হয়তো পারি নাই, আমি হয়তো 70 পারছি, 80 পারছি, কিন্তু উনি আমাকে বোঝাতে পারছেন, এবং ওইটা আমার বোঝানোর ধরনটা আমার পছন্দ হয়েছে। খুবই পোলাইটলি, খুবই সুন্দর করে
মানে ক্যারেক্টারটা বুঝিয়ে দেওয়ার ক্ষমতা তার আছে। এবং যেমনটা আমরা দেখেছি যে চুমকি সে নিজেই তো একটি মজার চরিত্র এবং তার ম্যানেজার গোগাও মজার একটি চরিত্র, এবং গোগা নামটা শুনে কিন্তু খুব চমৎকার একটা নাম, মজার একটা নাম। তো আপনি এই চরিত্রে অভিনয় করতে গিয়ে আসলে কতটা উপভোগ করেছেন, কতটা আনন্দ নিয়ে কাজটি করতে পেরেছেন? প্রথম কথা হচ্ছে এই সিরিজটাতে আমি ছাড়া সব গুণী অভিনেতা আছেন। হায়াত আঙ্কেলের মতো অভিনেতা আমার কো আর্টিস্ট, ভাবতেই ভালো লাগতেছে। জি, রোজি আপা, তারপরে এই যে যারা আছেন মৌসুমী নাগ, এনারা তো সবাই ধরেন একদম লেজেন্ডারি পর্যায়ের আর্টিস্ট। ওনাদের সঙ্গে আমি একটা একই স্ক্রিন শেয়ার করছি, এটার মজাই আলাদা। আমি প্রথম যেদিন ওই যে বলতেছিলাম ড্রেস রিহার্সালে গেছি, প্রথম দিনই আমার হায়াত আঙ্কেলের সঙ্গে দেখা হয়েছে। ও হায়াত আঙ্কেল দেখলো, আরে তুই তাহলে ওই ম্যানেজার তুই করতেছিস? হায়াত আঙ্কেল কিন্তু জানেন না যে আমি কোনটা করি। প্রথমে ম্যানেজার তুই করতেছিস? আমি বললাম জি। গুড গুড, ভেরি গুড। মানে আমার খুবই মজা লেগেছে, কারণ টিম ওয়ার্কটা জোস। একটা ভালো টিম, একজন ভালো ডিরেক্টর, একজন ভালো রাইটার, একজন ভালো ডিওপি। জি, হ্যাঁ, ভালো ডিওপি, যার জন্য কাজটা করে খুব ভালো লেগেছে আমার। এবং সুনেরা বিনতে কামাল, আরশ খানদের মতো নতুন প্রজন্মের সাথে আসলে কাজের অভিজ্ঞতা আপনার কেমন হয়েছে? নতুনদের অভিনয় তো আমার সবসময় ভালো লাগে। ভালো লাগে। প্রথম কথা হচ্ছে আরশ তো হিসেবে আমাদের ভাগিনা হয়, যেহেতু ওর মা আমার কলিগ, জি, স্বাভাবিকভাবেও আমাদের ভাগিনা, এবং ও কিন্তু এই সম্মানটুকু সবাইকে দেয় এবং সবাইকে সে মামা বলেই ডাকে। এটা আমার আরাম লাগে, আমি ওর খুবই পছন্দ করি। আজকের এই ইন্টারভিউ যদি দেখে, আমি আবারও বলছি, ও যখন মামা বলে ডাকে আমার নিজের খুব ভালো লাগে, খুব ভালো লাগে। অদ্ভুত ভালো লাগে। ওর একটা ভালো অবস্থান হয়েছে। অনেকেই আছে না যে একটা সময় যে এক ধরনের অহংকার বোধ কাজ করে অনেকের মধ্যে, আমি পেয়েছি অনেককে। আমি আরশের মধ্যে এটা এখনো পাইনি। আমি চাইবো ওটা কন্টিনিউ করুক, জি। আরো বড় হোক। ও যে অভিনয়ের, ও যে ট্র্যাকের অভিনয় করে সেটার বাইরে যে এখানে ক্যারেক্টারটা করেছে সুনেরা, ও যে ক্যারেক্টারটা করেছে দেখেই সেটা, আরাম লাগছে, দেখেই ভালো লাগছে। আর ওদের দুইজনের কেমিস্ট্রি দুর্দান্ত, দুর্দান্ত হয়েছে, সত্যি দারুণ একটা কেমিস্ট্রি। আমরাও খুব উপভোগ করেছি। এবং এই যে এত প্রজন্মের এত অভিনয় শিল্পীরা একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, অনেক রকমের ঘটনা তো ঘটেছে এই শুটিং সেটে এবং আসলে ক্যামেরার বাইরে। তো ইন্টারেস্টিং কিছু গল্প শুনতে চাই আপনার কাছে। প্রথম কথা হচ্ছে যে প্রথম যেদিন নিধি আমাদেরকে নিয়ে গেলেন যে ভূতের বাড়িটা দেখানোর জন্য, দেখান মানিকগঞ্জে। হ্যাঁ, তো আমার প্রথম কথা হচ্ছে আমি একটু ভীতু আছি, ভূত আচ্ছা। আমি ভয় পাই। আমিও। হ্যাঁ, মানে রাতের বেলা ভয় পাই, দিনে আমি খুব সাহসী। একদম। হ্যাঁ, তো ও যখন বাড়িটা দেখাইতে নিয়ে গেছে, বাড়িটা তো ভুতুরেই। আপনার বাড়িতে মানে ক্যামেরায় কতটুকু বোঝা গেছে তার চেয়ে বেশি হচ্ছে বাড়িটা আসলেই ভুতুরে। ভুতুরে। আর যে এলাকাটায় শুটিং হয়েছে পুরোনো বাড়ি সব, মানে একদম জমিদার প্যাটার্নের বাড়ি। ওই বাড়িটার মধ্যে ওরকম একটা বাড়ির মধ্যে যখন আমরা দেখতে গেছি, নিধি সবাইকে দেখাচ্ছে যে এইখানে শুটিংগুলো করবে, এইভাবে করছে। আমিও একটু আগ্রহ নিয়ে একটু সামনে গেছি, আমার একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে সামনে গেছি, যে কিছুক্ষণ দেখে দূরে একটা ছোট কাচের টুকরার মতো পড়েছিল, সুন্দর জিনিসটা দেখতে। আচ্ছা। আমার মনে হচ্ছে ওইটা একটু দেখি কে, আমি সামনে যাই ওইটা নিতে যাই, ঘুরে দেখছি পেছনে কেউ নাই। সর্বনাশ। মানে আমি পারে একটা চিৎকার দিয়ে দৌড়ে বেরিয়ে যেতাম, কিন্তু ওই যে প্রেস্টিজের ব্যাপারের জন্য ধীরে ধীরে বের হয়েছি। ধীরে এটা নিয়ে আমি বলতে চাইছিলাম, ভাই আপনি তো একবার আওয়াজ দিয়ে বেরোবেন সবাই নিয়ে। মানে কথা বলতে বেরোয় গেছে আর কি, সবাই খেয়াল করে না যে আমি সামনে থেকে চলে গেছি। তো ওই সময় এমনি আমি হার্টের রোগী, আমি যদি পড়ে যেতাম তখন কি হইতো? হ্যাঁ, এটা নিধির দোষ, নদীর ধরতে হবে। এবং সেটাও আপনি কত মজা করে আসলে উপস্থাপন করছেন এবং কত রকমের ঘটনা ঘটেছে। রাবা খানের প্রসঙ্গে একটু আসতে চাই। আপনি তো দীর্ঘদিন ধরে অভিনয় করছেন, অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে, এবং রাবা খান চিত্রনাট্যকার হিসেবে মাত্রই তো আসলে তার জার্নিটা শুরু হয়েছে। তার চিত্রনাট্যের কোন দিকগুলো আপনার খুব ভালো লেগেছে, আপনি মুগ্ধ হয়েছেন? দেখেন, প্রথম কথা হচ্ছে যে যখন একজন অভিনেতা কাজ করে, বা আমরা যখন কাজ করি, আমি না প্রথম যেটা দেখি আমার ক্যারেক্টারটা। ওকে। আমি আমার ক্যারেক্টারটা দেখি প্রথমে, আমার ক্যারেক্টারটা দেখে আমি যখন স্মুথ হয়েছি যে না ঠিক আছে আমার ক্যারেক্টার ঠিকঠাক, তখন আমি আশেপাশের ক্যারেক্টারগুলো দেখি। একটার সঙ্গে আরেকটা ক্যারেক্টারের বন্ডিং, একটার সাথে আরেকটা যখন মেলানো, যখন ঠিকঠাক হয়, তখন বোঝা যায় এই মানুষটা লিখছে, যখন চিত্রনাট্য যখন করছে, উনি ভেবে নিয়েছে, উনি দেখতে পাচ্ছে ভিশনটা ছিল হ্যাঁ। সেভাবে। এবং যখন একজন রাইটার লিখেন, আমি এটা সবসময় বলি, রাইটার যে লেখেন, লেখাটা কিন্তু ওহি। আপনি চাইলেই, সরি আমি আপনার মেনশন করছি কিন্তু ওইভাবে অবশ্যই, বলছি না। অবশ্যই। আর একজন মানুষ চাইলেই কিন্তু লিখতে পারে না, লেখাটা ওহি। সেই লেখাটা আবার সুন্দর করে সাজানো, একটার সঙ্গে আরেকটাকে গেঁথে দেওয়া, এটা সবাই পারে না, যেটা উনি পারছেন। ওর কাজ করে মজা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে প্রত্যেকটা ক্যারেক্টারের সিনক্রোনাইজেশন দারুণ লাগছে, দেখতে ভালো লাগছে। এটা একবারও মনে হয় নাই যে উনি নতুন কাজ করছেন এখানে। জি, এবং সত্যি তাই। আমিও এখানে একটু বলতে চাই যে আসলে আমরা তো সবসময় এটা বলছি যে ভালো গল্পের, ভালো চিত্রনাট্যের খুব একটা অভাব আমরা বোধ করি, প্রায় সময় বোধ করি। তো সেক্ষেত্রে নতুন যারা আসছে, কাজ করছে, এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন বা কি বলতে চান? নতুনদের কাজ কিন্তু সবসময় দেখবেন ডিফারেন্ট হয়, কারণ কি ওরা
পড়াশোনাটা করে, নতুন করে ভাবতে পারে, নতুন করে ভাবে, নতুন মুভি দেখে, নতুন ডাইমেনশনটা দেশ চিন্তা করে। বিদেশের। পুরনো যারা আছে আমি বলবো না তারা পুরনো আছে, ওনারা অবশ্যই। ওই আগের ধারণায় আছে হয়তো, কিন্তু নতুনদের কাজ দেখবেন সবসময় ডাইনামিক হয়। শুধু নিধির না, আপনি নতুন যারা আছে যতগুলো কাজ দেখবেন, দেখবেন কাজগুলো সুন্দর, নতুনগুলোর ফ্রেম সুন্দর, নতুন যে ডিওপিগুলো আসছে ওদের কাজ দেখবেন সুন্দর। ওরা এমন হয়েছে আমাদের কাজের সময় বলছে মুকুল ভাই এইভাবে সিনটা করি, আমরা হ্যাঁ। তারপর এসে বলছে মুকুল ভাই এই সিনটা যদি আরেকবার করি, এইভাবে করি কেমন হয়। ওর ভাবনাটাই আমার ভালো লাগছে। বাহ, অনেকে আছে না যে না সিনেমাতে ভাই থাক সিনেমার মানুষ একবার করে ফেলছে আবার করাবো, সে যখন বলতে পারছে ভাই এটা আরেকবার করি, এইভাবে করি আলাদা করে, তখন আমার মনে হচ্ছে ও তো ভাবছে, ও দেখতে পাচ্ছে যে এই জিনিসটা হ্যাঁ। এইভাবে হইলে ভালো হবে। এটা একটা অনেক বড় বড় বিষয়। ব্যাপার, হ্যাঁ। এবং এত যখন গল্প শুনছি, ম্যানেজার গোগার কোনো সংলাপ কি এই মুহূর্তে শুনতে পারি, ছোট্ট করে কোনো কিছু? যেটা হচ্ছে যে ম্যানেজার গোগাজে সে তো হচ্ছে সৎ, এটা ঠিক আছে, যেহেতু বাবার আমলের লোক, আর বাবার আমলের লোক বলেই সুনেরা তাকে কন্টিনিউ করছে। কিন্তু সব কিছুর পরেও টাকার প্রতি লোভ তো সব মানুষের থাকে। তো সে ওই যে ভুতুরে জমিটা বিক্রি করবে মেয়েটা বলছিল, সে পার্টি ঠিক করছে, ঠিক করে সব রেডি হয়ে গেছে, সুনের কাছে বলছে, তখন সুনের বলছে না এটা বিক্রি করার দরকার নেই, আমরা এখানে সেলুন দেবো। তখন তার খুব মেজাজ খারাপ হয়েছে। সে একটা চায়ের দোকানে গেছে, চায়ের দোকানে যে বসে আছে, চায়ের দোকানে কি ভাই মন খারাপ নাকি? আর কইও না মিয়া, আমার বসটা তো মরে গেছে, আল্লাহ তারা বেহেস্ত রিসিভ করুক, রাইখা গেছে একটা বেয়াদব মাইয়া, ব্যবসার তো কিচ্ছু বোঝে না। ওই যে আমাকে যে ভুতুইটা জমিটা ছিল, একটা লোক ঠিক করলাম বিক্রি করার লিগা, এখন ওই মেয়া কয় বিক্রি করবো না। এখন কী করি কয়টা কমিশনের টাকা পেতাম রে ভাই, গেল গার থেকে। বলে কেন ওখানে কী হইব? হ্যাঁ এখানে বলে সেলুন বানাইব, সেলুন সেলুন খায়া দেয় কাম নাই, সেলুন বানাইব ওই জায়গায়। এই কাজটা করতে যেয়ে আমার এত ভালো লাগছে, দুর্দান্ত। কারণ হচ্ছে যে ওর তো ওই কমিশনটা ছুটে গেছে হাত থেকে, মেজাজ খারাপ। এই জন্য ওই কাজটা ওই জায়গাটুকু আমারও নিজেরও ভালো লাগতেছিল। ওই ব্যক্তিটা আসলে ফুটিয়ে তোলা। নিধু আমার বলছে আপনি সেলুন বেলে যে যখন ই করছেন জিনিসটা দেখতে মজা লাগতেছিল, যে সেলুন বানাইবো সেলুন, জিনিসটা দেখতে ভালো লাগছিল। এবং দুর্দান্ত ছিল এই যে হুট করে একটা চরিত্রে ঢুকে যাওয়া, বা মানে পুরোপুরি ভাবে আসলে ডায়লগ থ্রোয়িং মনে রাখা, এই ব্যাপারটা আসলে আমাদের কাছে তো অনেক কঠিন মনে হয়। আপনারা কিভাবে আয়ত্ত করেন বা রপ্ত করেন? এত সহজ লাগে আমাদের দেখতে। না ওই যে আপনি আবার বসে থেকে আপনি যেভাবে উপস্থাপনা করেন, এটা আবার আমার কাছে অনেক কঠিন। আমারে বসায় দেন আধা ঘন্টা অজ্ঞান হয়ে পড়ে যাবো আমি, কারণ তার আমি মানে যে উপস্থাপনা যেটা পারবো না। করে, যে কাজটা যে যেটা করে তার কাছে সেটা সহজ। সহজ, হ্যাঁ। যে আপনি চরিত্রাভিনেতা হিসেবে বেশ প্রতিষ্ঠিত, অনেক অনেক কাজ করেছেন এবং ইতিবাচক নেতিবাচক অনেক রকমের চরিত্রে আপনাকে আমরা পেয়েছি। এত বছর অভিনয়ের পরেও কি আসলে এখনো কোনো চরিত্রে অভিনয়ের ক্ষুধাটা আপনি অনুভব করেন, যে চরিত্রে এখনো কাজ করা হয়নি? পুরোপুরি পুরোপুরি অভিনয়ের ক্ষুধাটা মানে হয়েছে কি, যখন অভিনয় প্রতিটা অভিনেতার ক্ষেত্রে, অভিনেত্রীর ক্ষেত্রে এটা হয়, যে কোনো ক্যারেক্টারই করে আসার পরে আমাকে সবারই এটা মনে হয় যে এই ডায়লগটা এইভাবে না দিয়া এইভাবে যদি দিতেন তাহলে আরও ভালো হইতো। তার মানে হচ্ছে যে আপনার মধ্যে ওই ক্ষুধাটা আছে। আপনি আমাকে যত ক্যারেক্টারই দেন, আমার পেট কোনো দিন ভরবে না, আমার মন কোনো দিন ভরবে না। কারণ আমি একটু আগে আপনাকে কথা বলতেছিলাম, অভিনয়টা আমি এইখান থেকে করি। যখনই আমি টেকনিক্যাল হব, আমি যখনই অভিনয়টা এইখান থেকে করব, তখন আমি একজন অভিনেতা হিসেবে মরে যাব। তখন আমি পয়সার জন্য অ্যাক্টিং করব। অভিনয়টা আমি এখনও এখান থেকে করি, এবং আমি যতদিন বেঁচে আছি, আমি যতদিন এইখান থেকে অভিনয়টা করতে পারবো আমি ততদিনই করব। যেদিন আমার মাথায় উঠে যাবে অ্যাক্টিং ছেড়ে দেবো আমি। এটা আমার একদম মানে নিজের প্রতি নিজের প্রতিজ্ঞা আর কি, যে আমি অ্যাক্টিংটা ভালোবেসে অ্যাক্টিংটা করি, এটা আমি মন থেকেই করতে চাই। এবং একজন মুকুল সিরাজ অভিনেতা হিসেবে কি এখনো কখনো ক্যামেরার সামনে আসলে নতুন একটি চরিত্রে অভিনয় করতে গেলে ভয় পায় বা টেনশন হয়? অথবা যদি বলি এভাবে যে কোনো প্রিয় অভিনয় শিল্পীর সামনে গিয়ে বা কোনো অভিনেতার সামনে গিয়ে অভিনয় করতে গেলে তখন একটু নার্ভাস লাগে, কেমন লাগে? এরকম ঘটনা কি ঘটে কখনো? এটা আমি ওনার সাথে ওনার সাথে আমার একটা স্ক্রিন শেয়ার হয়েছে, কিন্তু পাশাপাশি হয়নি। সেটা হুমায়ুন ফরিদ স্যার, আমার একজন বন্ধু আছেন, ওনার নাম শামীম সাহেব। হ্যাঁ, তো ও যখন প্রথম হুমায়ুন ফরিদের সঙ্গে একটা অ্যাক্টিং করবেন, তো আমাকে সাথে নিয়ে গেছে, আমি তখন অ্যাক্টিং করি না। আচ্ছা। তো শামীমকে বলছে, ফরিদি ভাই বলছে, আমি দূরে বসে আছি, ফরিদি ভাই বলছে আসো আমরা একবার পড়ি। তো শামীমের মোটামুটি পালপিটেশন খারাপ হয়ে গেছে, হাত কাঁপাকাঁপি। স্বাভাবিক সেটা। ও তো অভিনয় করবে, ও কাঁপতেছে। আমি যে অভিনয় করবো না, আমি যে দেখতেছি আমারই কাঁপতেছে। ফরিদি ভাই তখন একটা কথা শামীমকে বলতেছিল, যখন তুমি অভিনয় করবা, তোমার সামনে যে লোকটা বসে আছে সে যত বড়ই মানুষই হোক, তুমি ধরেই নেবা ও তোমার চাইতে বিলো এভারেজ। আচ্ছা। তাহলেই তুমি ধরে নিবা
তাইলে তুমি কাজটা করতে দাও। তুমি এখন তোমার মাথায় সেট হয়েছে আমার সামনে ফরিদি ভাই বসে আছে, আমি অ্যাক্টিং কীভাবে করবো, তুমি ভুলে যাও। তুমি মনে রাখো যে শামীম তুমি হচ্ছে ভালো অভিনেতা, আমি তোমার চাইতে অনেক পচা অভিনেতা। এই একই জিনিস মোশাররফ ভাই বহুবার বলেন। মোশাররফ ভাই হচ্ছে, এর আগেও এখানে আমি বসে বলছি যে মোশাররফ হচ্ছে মিডিয়ার যতগুলি ভালো মানুষ আছে তার মধ্যে প্রধান মানুষ, ভালো মানুষ। আপনি তার সঙ্গে যদি অভিনয় করেন, জি, মোশাররফ ভাই যদি বুঝতে পারে যে আপনি ভয় পাচ্ছেন বা আপনি তার পাশাপাশি যেতে পারছেন না, সে শুটিং অফ করে আপনাকে আগে ঠিক করবে। ও আপনি 10 থেকে 70 উঠবেন, তখন আপনার সঙ্গে সে মার্চ করবে, নাহলে করবে না। বাহ, এত বড় মাপের অভিনেতা, আসলে এতটাই বিনয়ী ওনারা। অনেক 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 বিনয়ী। বাহ, চমৎকার একটা গল্প শোনালেন। আপনার ছেলেবেলার গল্প একটু শুনবো। মুন্সিগঞ্জের ছেলে আপনি, এবং কিন্তু আপনার ঢাকায় আসলে পুরোটা সময় বেড়ে ওঠা, স্কুল কলেজ ভার্সিটি সবকিছু এখানেই। একদম। তো যদি জানতে চাই যে আসলে কখনো আপনাকে সুযোগ দেয়া হয় ঢাকা ছেড়ে অন্য কোথাও গিয়ে আপনি স্থায়ী হতে পারবেন, এমনটা যদি কেউ সুযোগ দেয়, তাহলে আপনি কোথায় যেতে চান? চট্টগ্রাম। কেন চট্টগ্রামে? চট্টগ্রাম আমার জন্ম হয়েছে, আমার চট্টগ্রাম হচ্ছে আমার সেকেন্ড হোম। আচ্ছা। ওইটা যেহেতু জন্মস্থান আমার, চট্টগ্রামের প্রতি একটা আলাদা প্রেম আমার আছে। এখনো আমি ছুটি পেলে কিন্তু সবার আগে আমি চট্টগ্রাম যাই। ওইটার একটা ভিন্ন কারণ হচ্ছে, অন্য কারণ হচ্ছে আমার মেজো ভাই ওখানে থাকে। হ্যাঁ। এবং আমার মেজো ভাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় মানুষ। বাহ, চমৎকার। এবং 2026 সাল, নতুন বছরের প্রথম মাস তো চলছে, প্রায় শেষের দিকেই আছি আমরা। তো এই বছরটা নিয়ে আসলে আপনার কি পরিকল্পনা আছে? দেশ নিয়ে, নিজেকে নিয়ে আসলে কি ভাবছেন, কি প্রত্যাশা রাখছেন? আমার না এইখানে একটু ঝামেলা আছে, আমি কখনো পরিকল্পনাটা করতে পারি না। হ্যাঁ, পরিকল্পনা করতে পারি না কেন? কারণ আমি তো জানি না যে কালকে পর্যন্ত আমি স্টে করবো কিনা। সো যেটা আছে আমি সেটা নিয়েই খুশি আছি। আজকে আপনার সঙ্গে কথা বলছি, আমি এইটাই এনজয় করি। বাহ, আমি কালকেটা নিয়ে আর ভাবতেছি না, তো যা হবে হবে। যেটা একজন তো উপরে সবকিছু ঠিক করে রাখছেন, জি, আমিও সেটারই মেনে নিচ্ছি সবসময়। বাহ, সুন্দর। এবং সিনেমার প্রসঙ্গে যদি একটু আসি, বড় পর্দাতে তো আপনাকে আমরা দেখেছি, তবে এই বছরটা আসলে সামনে আপনাকে কোনো ওটিটি প্ল্যাটফর্মের কাজে বা অন্য কোনো স্পেশাল কাজে কি পাবো? ওটিটির আমি আরেকটা কাজ করছি, যদিও না আমি এই মুহূর্তে বলছি না। আচ্ছা। মানে করছি মানে হচ্ছে হিসাব হচ্ছে, ওই একটু আগে ওই অফ দ্য রেকর্ডে বলছিলাম যে আমি বেসিক্যালি হচ্ছে টেস্টের প্লেয়ার, মানে আমি সিরিয়াল নাটকের আর্টিস্ট। জি, ওইখানে আমার কাজটা একটু বেশি হয়। এটা নিধিকে ধন্যবাদ যে ও আমাকে আটকায় কাজ করার সুযোগ করে দিয়েছে। ওটিটিতে কাজ এর আগে দুটো করেছি, আটকা করলাম, আরেকটা করছি। এই বছর হয়তো ওটিটিতে আরো কিছু কাজ আমি করব, কিন্তু তারপরে আমার ভালোবাসাটা সবসময় সিরিয়ালের প্রতি বেশি থাকবে। এবার আপনার পরিবারের গল্প একটু শুনতে চাই। পরিবারে কে কে আছেন, কোথায় আছেন, কে কি করছেন? আমার একটা বউ আর 2টা রাজকন্যা। আচ্ছা, আমার বড় মেয়ে গতবার ইন্টারমিডিয়েট পাস করেছে, ছোট মেয়ে এবার ইন্টারমিডিয়েট দেবে। আমার বউ একদম গৃহিণী। আমরা সবাই ঢাকায় সেটেল, সবাই একসাথে আছেন, একসঙ্গে আছি। এবার একটু থিয়েটার ফ্যাক্টরির আপডেট জানতে চাই, কি খবর, কেমন চলছে সবকিছু? এইখানে আমার একটা অপরাধবোধ কাজ করে, কারণ হচ্ছে যে ঠিক করে থিয়েটারের সাথে যোগাযোগটা আমার খুব কম হয়, মানে ব্যবসার কারণে হোক, অভিনয়ের কারণে হোক। তো মাঝে মাঝে যাই, যে ওই যে লাভবাহিক বলে হাজিরা দিয়ে আসি, যেন নামটা কেটে না দেয়। জি জি। আমাদের নতুন একটা প্রোডাকশন নেমেছে, নতুন না তাও বছর খানেক হয়ে গেল, কমলা রঙের বোধ, জি জি। জীবনানন্দ দাশের জীবনের উপরে। সেটাই আমি দর্শক হিসেবে প্রায়ই যাচ্ছি, মাঝে মাঝে গেলেই বকা খাচ্ছি, কিন্তু যাই আর কি। কারণ থিয়েটারটা আমার গোড়া, মানে আতুর ঘর তো থিয়েটার, তো ওইটা আমি ছেড়ে আসতে পারি না, কন্টিনিউ করতে পারি না, কিন্তু আমি যাই, যাওয়া হয় দেখাশোনা করি, সবার সঙ্গে কথাবার্তা বলি, ওইটুকু আর কি। জি। আপনার কাছে পরিবারের গল্প শুনছিলাম, আপনার কাছে পরিবারের সংজ্ঞা জানতে চাই। পরিবারের সঙ্গে হচ্ছে যেখানে গেলে একদম নিশ্চিন্ত হওয়া যায়, যেখানে গেলে নিঃশ্বাসটা হালকা হয়, যেখানে গেলে মাথার যত টেনশন আছে সব শেষ হয়ে যায়, ওইটা পরিবার। বাহ, সুন্দর। আর বন্ধুত্ব? বন্ধুত্ব তো আরো বড়। বন্ধুত্ব হচ্ছে আমাকে আমার চাইতে যে বেশি বোঝে সে আমার বন্ধু। আর এমন মানুষ জীবনে পাওয়া তো কঠিন। খুব কঠিন, পাওয়া যায় না তাই না, 2-1 জন পাওয়া যায়, 2-1 জন মাঝপথে হারায়ও যায়। তো যারা হারায় গেছে বা যে হারায় গেল, তারেও আমি বলি সবসময় যে তুমি আমার বন্ধু ছিলা, তুমি এখনো আমার বন্ধু আছো ভাই। জি জি। হয় না অনেক সময়, ব্যাটে বলে হয় না, কথাবার্তায় বলে না, সবাই ব্যস্ত হয়ে যায়, আছে এভাবেই চলছে জীবন। এভাবেই চলছে। অভিনয়ের বাহিরে আসলে আপনার আর কিসের নেশা আছে, কি করতে ভালোবাসেন? আমি অভিনয়ের পাশে, আমি বলছিলাম যে আমার একটা ছোট্ট বিজনেস আছে, এজেন্সির কাজগুলো করি আমি। তো আমি ওই কাজটা করতে খুব পছন্দ করি। আচ্ছা। হ্যাঁ, আমি দীর্ঘদিন একটা এজেন্সির সাথে কাজ করতাম, এখন
ওই ট্র্যাকেরই কাজ করি। আমি ব্র্যান্ডিংয়ের কাজ করি, ইভেন্টের কাজ করি। তো ওই কাজগুলো করতে আমার খুব ভালো লাগে। জি, প্রথম কথা হচ্ছে যে তাহলে কাজই আপনার নেশা। কাজ আমার নেশা, তা আর যদি একটু ভাবে বলি আসলে টাকা কামানোটাও নেশা। ট্রু। বেঁচে থাকি আমরা সেটার উদ্দেশ্যে সেটার এখন উদ্দেশ্যে। কাজ করি এবং সুস্থ থাকি সেটাই উদ্দেশ্য। হ্যাঁ। আপনি দীর্ঘদিন ধরেই তো কাজ করছেন, যদি জানতে চাই জীবনের প্রথম পারিশ্রমিক কবে পেয়েছিলেন, কত পেয়েছিলেন, মনে আছে? হ্যাঁ, প্রথম পারিশ্রমিক দিয়েছিলাম, এটা একদম খুব মনে আছে। ওই কাগজটা আমার কাছে এখনো আছে। এখনো আছে? হ্যাঁ, কাগজটা প্রথম পারিশ্রমিক আমাকে দিয়েছিলেন দেবাশিস বড়ুয়া দ্বীপ। হ্যাঁ, উনি মানে ওনার হাতে দেন না, ওনার নাটকের পেমেন্ট। আর নাটকটা দিয়েছিল তুহিন, তার অ্যাসিস্ট্যান্ট। আমার 3 দিনে আমাকে 3,000 টাকা দিয়েছিলেন। ও, হ্যাঁ, সো সেটা ওই কত যে সালে? সালটা তো ঠিক মনে মনে নেই। নাই। ওই যে স্লিপটার মধ্যে সাইন করে নিয়েছিলাম, ওই স্লিপটা আমার কাছে আছে এবং বাহ। আমি সেটা রেখে দিছি। আমি মাঝে মাঝে তুহিনকে এই কথা বলি যে কাগজটা আমার কাছে আছে, আমার ভালো লাগে। বাহ, চমৎকার। এবং অনেক অনেক গল্প যে শুনছি, একজন মানুষ তো আসলে ভালো মন্দ সবকিছু মিলিয়েই। আপনার একটি দোষ বলুন আর একটি গুণ বলুন। আমার দোষ হচ্ছে আমি খুব রাগী। তাই? হ্যাঁ। আমি দেখে অবশ্য বুঝতে পারিনি। এটা আমার একটু ঝামেলা, আমি ঠাস করে রেগে যাই। এটা আমার শর্ট টেম্পার। শর্ট টেম্পার, খুব কিন্তু আবার শর্ট রাগ চলে যায়। হ্যাঁ, সেটাও চলে যায়। আবার আচ্ছা। চলে যাওয়ার পর আমার নিজের এমন খারাপ লাগে, মনে হয় তখন মনে হয় যে এই কথাটা আমি এইভাবে না বলে ওইভাবে বললে একটু ভালো অন্যভাবে হতো, বলবো। কিন্তু হয়ে যায় এটা আমার। আচ্ছা, আর একটি গুণ? আমার গুণ হচ্ছে আমি শতকরা 70% ভালো মানুষ। 70%? হ্যাঁ। আর 30% কি হবে? 30% যে রাগ, ও আচ্ছা, সেভাবে তাহলে ব্যালেন্স হয়ে গেল। ব্যালেন্স হয়ে গেছে। হ্যাঁ, আমার ওই রাগটা আমি পারি না কন্ট্রোল করতে, এটা হয়ে যায়, আমি রাগী এটা। বাহ, দুর্দান্ত। তবে যেটা বলছিলাম যে আসলে সবকিছু মিলিয়েই তো আমরা মানুষ এবং সেভাবেই আমরা বাঁচতে চাই, ভালো থাকতে চাই। বিনোদন সারাদিনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকুন, অনেক ভালো ভালো কাজ করুন। আপনাদেরকেও ধন্যবাদ, বিনোদিন সারাদিনকে ধন্যবাদ যে আমাকে ডাকার জন্য। আজ তো এমন হয়েছে, আজকাল এমন হয়েছে যে হাজার হাজার পর্ব নাটক চলে যাচ্ছে, কিন্তু কাউকে কোনো ডাকার প্রয়োজন মনে করছে না কেউ। সেখানে মাছরাঙা এরকম একটি আয়োজন করেছে, আমাকে ডেকেছে। এই জন্য মাছরাঙার একদম নিচ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত যারা আছেন, আপনি সবাইকে অসংখ্য ধন্যবাদ।